হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগার নতুন একটি গল্প নিয়ে। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত, আর ঘরের ভিতর থেকে তালা লাগিয়ে দিত। আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলাইত না। একদিন আমি দাদুর ঘরে কাজের মেয়ে সেজে ঢুকলাম। তারপর আমার সাথে যা করল, আমার তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। আমার নাম সানিকা। আমরা সবাই একই বাড়িতে থাকতাম। এটা আমাদের পুরানো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেলে, তাই শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আর আমার দাদু বেঁচে ছিলেন, যার হুকুম এই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন সুযোগ হিসেবে আসত। চাকর ছিল, ধনসম্পদ ছিল, কিন্তু সেই এক যে কাজের মেয়ে ছিল, সে ছিল সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো আমার আসল নাম সুহানি, কিন্তু আমি আমার নাম বদলে তারা রাখলাম, কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারাই হওয়া উচিত। সে ছিল তো একটা কাজের মেয়ে, কিন্তু তার মনোভাব ছিল রানীর মতো। সে যেন খুব বিরক্ত হয়ে থাকত, এবং তার পিছনে ছিল আমার দাদুর হাতও, কারণ সে আমার দাদুর খুব প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদু তো বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তাঁকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন দাদু একা বসে থাকত, তখন তার পাশে বসে তারা গল্প করত। এসবই ছিল কাজের মেয়েটির কাজ। বাবা বলতেন, তাহলে তোমাদের থেকে কি লাভ দাদু? যা বয়স তোমাদের, তো তার সাথে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ আবার যেন নাতিদের মধ্যে না ভাগ হয়ে যায়। আর আমার বাবা একটা অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন। কিন্তু দাদুর কাছে বসতে আমাদের একটু ভালো লাগত না। সে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কাউকে চিনতেও পারতেন না এমন লোকের সাথে বসে মানুষ কি বা করবে। অথচ তারা তো তাঁর কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত, তখন ঘর থেকে হাসির শব্দ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমি ও ভিতরে গেলাম, আর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। দাদুর হাতে দেখে অনেক টাকা, আর সেটা তিনি তাঁর হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 25,000 তো হবেই। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা কেন দিচ্ছ? তখন দাদু বলল, ওটা ওর মাসের খাটুনির টাকা, ওর মাইনে। আমিও সুযোগ পেলাম। আমি বললাম, আমিও টাকা চাই। দাদু আমাকে একটি 5 টাকার নোট দিলেন। আমি বললাম, আজকাল 500 টাকাতেই কি হয়? ঘরের কাজের মেয়েকে 25,000 দিচ্ছ, এখন তাঁর বেতন ততটা না, আর নিজের নাতনির জন্য মাত্র 5 টাকা। বা বলতে থাকতেন, যা ওনার কাছে গিয়ে বসো, তুমি ওনাকে একটুও ভালোবাসো না। আর এদিকে যখন এই অবস্থা, তখন আমরা সময় নষ্ট করে কি করব এই বলতে বলতে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বললেন, কোথা থেকে এরকম পাগলের মতো হয়ে আসছো? তোমার মন কোথায় থাকে? আমি তাঁকে পুরো ব্যাপারটা বললাম। বাবা আমাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যে তাঁরাকে দাদু টাকা দিচ্ছেন এবং বলছেন এটা তাঁর বেতন। দাদা বললেন, প্রথম কথা হল, বেতন দেওয়ার তো এখনো সময় আসেনি। কারণ আজ 13 তারিখ মাসের মাঝে, আমি কোনো চাকরকে বেতনের টাকা দিই না। দ্বিতীয়ত, তাঁরাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 10,000 টাকা। ওকে বাবা 25,000 টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেলেন এবং দাদুর ঘরে গেলেন। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বললেন, ওকে টাকাটা দিছি, তাতে কোনো অসুবিধা আছে? আর ওর মা অসুস্থ,
তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদু আমার বাবাকে বললেন, তোমার মেয়ে তো খুব বড় গোয়েন্দা দেখছি। আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল আর ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, যদি কোনো গরিবকে একটু পয়সা দিই তাহলে কি এমন হয়ে যাবে, বিছানায় অসুস্থ পড়ে আছি আমি মরতে মরতে যদি কোনো ভালো কাজ করে যাই, তোমাদের কিসের সমস্যা, কি চাইছো যে পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকে আমার কোনো লাভ হয়? যখন আমার প্রয়োজন, আমার মন ভারী হয়, তখন না তুমি আমার কাছে এসে বসো আর না তোমার সন্তানরাও। আমি এখন কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না। আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে টাকা দেওয়া হচ্ছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে অদ্ভুত একটা কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল। ওর মাত্র 10 বছর বয়স আর আমার 17 বছর। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকেই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা। আমি বললাম, ঠিক আছে। বাবা বলল, তারা নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে। সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ের দেখা হয়। তখন তাকে জিজ্ঞাসা করি যে, তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তখন সে বলল যে, আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, 4 বছর হয়ে গেছে। শুনে আমি তো অবাক হয়ে যাই। তার মানে তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দিয়েছে তারা, যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছেন। বাবা বললেন, এই তারা মেয়েটা ভীষণ চালাক। তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে তার উপরে নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরের সম্পদের তো আর অভাব নেই। আমার বন্ধু বোধহয় এই জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিল। সে যখনই ঘরে আসতো ভালো খাবার পেত, আর আমি তার থেকে জিনিসপত্র পেতাম। তার বদলে তার বাড়ি ভাড়াটা আমি দিয়ে দিতাম। ঘরে এসে তারাকে দেখে সে বলল, এই মেয়েটাকে? আমি বললাম, কাজের মেয়ে। বন্ধুরা বলল, কি বলছিস, কাজের মেয়ে? আর এই যে কিনা 10,000 টাকার পোশাক পরে আছে। আমি অবাক হয়ে গেলাম। বন্ধু বলল, ঠিকই বলেছি। আর সে সাথে সাথে ইন্টারনেট দেখে বলল, এই পোশাকের দাম 10,000, যেটা কিনা নতুন বাজারে এসেছে। খুব কম লোক আছে যারা এটাকে কিনতে পারে। তোর ঘরের কাজের মেয়ে 10,000 টাকার পোশাক পরে আছে আর তুই জানিস না? এই পোশাকটা তো তোর পরা উচিত। আমি সেটা জানা মাত্রই রেগে গেলাম যে আমার বাড়ির কাজের মেয়ে এত দামি পোশাক করে আসছে। ও পুরো বাড়িতে এমনভাবে থাকে যেন নিজেই বাড়ির মালিক। ঘরের কাজ সে যা করে তার মধ্যে শুধুমাত্র খাবার বানায়, রান্নাঘরের কাজটুকুই তাকে করতে হয়, কারণ সে খাবারটা ভালোভাবে বানায়। আর খাবার বানানোর পরই দাদুর ঘরে চলে যায়। আবার ঘর থেকে হাসির আওয়াজ আসছিল। ভাবলাম আমিও একটু দেখি যে ব্যাপারটা আসলে কি, এত হাসির আওয়াজ আসছে কেন। দাদু আবার তাকে নোটের পর নোট দিয়ে যাচ্ছে না তো, আর সেগুলো সে নিচ্ছে না তো। দরজা খোলার চেষ্টা করলাম। দরজায় টোকা দেওয়ার আমার কোনো দরকারই ছিল না, কারণ এটা আমার নিজের বাড়ি। দরজায় টোকা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ এটা আমার নিজের বাড়ি, এই বাড়ির মালিক আমি। কিন্তু এটা দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। সে দরজা ভিতর থেকে বন্ধ, তাই দরজা খুলল না। আর সে এতটাই হাসিতে মশগুল ছিল যে বুঝতেই পারলে না যে আমি দরজায় টোকা মারছি। বাবাকে ফোন করলাম আর সবকিছু বললাম। বাবা নিজেও অবাক হয়ে গেলেন আর বললেন যে, কি জানি এই বাড়িতে কি সব হচ্ছে। এরকম কিছু ঘটছে না তো, যার জন্য আমাদের বাড়িতে সবার উপর বিপদ আসতে পারে। তারা দিনের পর দিন আমাদের মাথার ভিতর ঢুকে যাচ্ছিল। ওর আদব কায়দা, ওর আচরণ, ঘরের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, এমন কিছু রহস্য ছিল যেটা সম্পর্কে আমাদের জানা ছিল না। ও এমন কিছু নিশ্চয়ই করেছিল যে, আর যেন কোনো ভয় ছিল না। ও আমাদের কথা শুনছিল না। একবার আমি জুসের গ্লাস হাতে ধরে যাচ্ছিলাম। জুসের কাঁচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল।
জুস যখন পড়ে গেল তখন আমি তাকে বললাম যে তুমি এটা পরিষ্কার করে দাও। তখন সে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। সে বলল, সাইটে কাপড় আছে, সেটা দিয়ে নিজেই পরিষ্কার করে নাও। আচ্ছা, কোনো বাড়ির কাজের মেয়ে আপনাকে এভাবে কথা বলতে পারে? আপনাকে নিজের কাজ করে নিতে বলতে পারে, যখন কিনা তাকে কাজের জন্য রাখা হয়েছে, আর আপনি তাকে কাজের জন্য বেতন দিচ্ছেন। আমি রেগে গেলাম। আমার তার সাথে ঝগড়া হয়ে গেল। আমি বললাম, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকুক। বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে কাজ করতে বলেছি, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ। কাপড়টা ওঠাও, আর যেটা পড়ে আছে মেঝেতে সেটাকে পরিষ্কার করো। তখন সে বলল, আমি খাবার বানাচ্ছি, আমার কাজ হল খাবার বানানো, যে ভুলটা নিজে করেছ সেটা নিজেই পরিষ্কার করো। সে জেদ করতে লাগল, কিন্তু ওটা পরিষ্কার করল না। তারপর বাইরে থেকে মালি বাবা আসেন এবং দেখলেন ঘরের মধ্যে নোংরা হয়ে আছে। তখন তিনি নিজেই সেটাকে পরিষ্কার করে দিলেন। যখন কিনা এটা তার কাজ ছিল না, আমিও পরিষ্কার করিনি, কারণ আমি রেগে গিয়েছিলাম। আমি ঘটনাটা বাবাকে বললাম, আর বললাম যে এই মেয়েটাকে কাজ থেকে বের করে দাও। বাবা বললেন, ঠিক বলেছ, একে বাড়ির কাজ থেকে বের করে দিতে হবে। বাবা তার পরের দিনই কাজের মেয়েটিকে এই মাসের মাইনে এবং পরের মাসের মাইনে দিয়ে বেরিয়ে যেতে বললেন, কারণ তাকে তো আগে থেকে জানানো হয়নি, না জানিয়েই তাকে বের করে দেওয়া হচ্ছে। এবার সে চলে যাওয়ার পরিবর্তে আমার দাদুর ঘরে ঢোকার চেষ্টা করতে লাগল। সে বলল যে দাদুর সাথে দেখা করে চলে যাবে। আমি তাকে বললাম দাদু ঘুমোচ্ছে, যদিও দাদু তখন ঘুমোয়নি। তখন সে বাহানা করতে লাগল যে তার কোন জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম, আমায় বলো, আমি নিয়ে আসছি। আসলে কিছুই পড়ে ছিল না। সে চাইছি না আসলে দাদুর ঘরে ঢুকতে, কিন্তু আমাদের বাবা মেয়েরও ওর আচরণ সম্পর্কে জ্ঞান হয়ে গিয়েছিল। তাই আমরা সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা বললাম, নিজেদের জিনিসপত্র ওঠাও আর বেরিয়ে যাও ঘর থেকে। তারপর সে চলে গেল। আমি সুখের নিঃশ্বাস নিলাম আর ভাবলাম যে এই কাজটা তো আমরা আরও আগেও করতে পারতাম। কাজের মেয়েটা তো আমাদের কোনো আত্মীয় ছিল না যে তাকে যেতে বলতে অসুবিধা হতো বা তাকে যেতে বলতে কোনো ফন্দি করতে হতো। চাকর তো জিতে আসতে থাকে। বাবা বললেন যে এবার কোনো ভালো কাজের লোক খুঁজতে হবে, যে কিনা ভালো খাবার বানাতে পারে, আর এবার কোনো বয়স্ক মহিলাকে খুঁজে নিয়ে আসতে হবে যার কাজই হবে খাবার বানানো। আমাদের এই রকম কাজের মেয়ে চাই না। তার আগে ঘর থেকে তাড়িয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ঘর থেকে সে গিয়েছিল মাত্র কয়েক ঘণ্টায় হয়েছিল। আর রাত হওয়ার সাথে সাথে দাদুর শরীর ভীষণ খারাপ হতে লাগল। দাদু বললেন, বোধহয় তার যাওয়ার সময় এসে গেছে। বললেন, তাড়াতাড়ি এসো। আমরা সবাই দাদুর কাছে পৌঁছে তার মাথার কাছে বসে রইলাম। তিনি অনেকক্ষণ ধরে অঝরে কাঁদলেন। তিনি এমন করছিলেন যেন তার খুব ব্যথা হচ্ছিল। বাবা বারবার জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে তোমার, ব্যথা হচ্ছে? ডাক্তারকে ডেকে নিয়েছিলেন? বাবা, ডাক্তার এসে গিয়েছিল। কাকার ছেলে মেয়েরাও এসে গিয়েছিল। সবাই দাদুর খাটের চারপাশে বসেছিল, দাদুকে দেখছিল। আমার দাদু ঘাঁটিতে ঘুমান। দাদু যখন মুখ খুললেন তখন ঘরে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায়। উনি বারবার এটাই জিজ্ঞাসা করছিলেন, আর আমরা চুপ করে গিয়েছিলাম। কাকিমা ও জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ, কোথায় গেল? সেই সময় তো ঘরেই থাকত সে। তখন আমার বাবা বললেন যে তাকে ঘরের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা এটুকুই বলেছিলেন, আর সাথে সাথে আমার দাদু আমার বাবার গলার জোরে চেপে ধরে জিজ্ঞাসা করলেন, কাকে জিজ্ঞাসা করে তাকে ঘর থেকে বের করেছ? আমরা সবাই অবাক হয়ে গেলাম যে চাকরানির কাজ না করার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি ডাক্তারকে বলুন। ডাক্তার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি তখন বলতে লাগলেন যে ডাক্তারের নাম আমার, তাঁরা কি দরকার? এটা শোনা মাত্রই সবাই নিজের কানে হাত চাপা দিল। দাদু কি রকম কথা বলছিলেন? উনি মরণ মুহূর্তে এসব কি বলছেন? উনি এত চিৎকার করছিলেন, রাত্রি 12টা বেজে গিয়েছিল, আর উনি একভাবে চিৎকার করছিলেন
তারাকে নিয়ে এসো, তারাকে নিয়ে এসো, তারাকে নিয়ে এসো। বাধ্য হয়ে আমার বাবাকে যেতে হলো তার বাড়িতে। তারা কি সাথে করে নিয়ে বাবা আসেন। বাড়ি এসে বাবা বললেন যে সে ভীষণ মিরাজ দেখাচ্ছিল। সে বলছিল যে আমি তো যাব না, তোমার বাবা মরে যাচ্ছে, তখন আমাকে নিতে এসেছ। এভাবে তারা অনেক মেজাজ দেখিয়েছিল। তারা বাড়িতে আসার সাথে সাথেই দাদু ঠিক হয়ে গেল। সে দাদুর হাত ধরে বসে পড়েছিল। পরিবারের সমস্ত সদস্য অবাক হয়ে গিয়েছিল। বলছিল যে ঘরে হচ্ছেটা কি এই মহিলাকে? এক্ষুনি ঘর থেকে বের করো। আমার বাবা বললেন, একে ঘর থেকে বের করে দিয়েছিলাম, তারপর যা হলো সেটা তো তোমাদের সামনে। এবার তোমরাই বলো যে আমি কি করি। আমি তো বিরক্ত হয়ে গিয়েছি। দাদুর সামনে বাবার মান সম্মানটা রইল না। দাদু তো বাবাকে এমনভাবে দেখছিলেন যেন তাঁকে মেরেই ফেলতেন। তার মুখে ছিল খুশির আনন্দ। সে ভীষণ খুশি ছিল। দাদুর সাথে সাথে পয়সা বের করে তাঁর হাতে দিলেন আর বললেন, আমি বেঁচে থাকতে তোমার রোজগার কখনো বন্ধ হবে না, কারণ আমি এখনো মরিনি। যারা চাইছি যে আমি মরে যাই তারা শুনে নিক যে আমি সহজে মরব না। জল মাথার উপর উঠে গিয়েছিল। এবার তো ঘরের প্রত্যেক সদস্যের বোঝা হয়ে গিয়েছিল যে ঘরে হচ্ছেটা কি। একজন চাকরানির, এমন একজন মানুষের কাছাকাছি যাওয়া যে কিনা নিজে ভীষণভাবে অসুস্থ আর যার সব সম্পত্তির মালিকও সে নিজেই না। যা কিছুই হচ্ছিল একদম ভালো হচ্ছিল না। আমি এটাও সবাইকে বলেছিলাম যে যখন তারা ঘরের ভিতরে যায় তখন ঘরের ভিতরে ছিটকিনি আটকে দেয়। সবাই নিজের হাত দিয়ে কান চাপা দিল আর বলল, আমাদের বাবা মৃত্যুর আগে আমাদেরকে লজ্জিত হয়ে যাচ্ছে। দরজা বন্ধ করার পেছনে কি কারণ হতে পারে? বাবা বললেন, তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো। আমি তো নিজে যেটুকু করার করেছি। আর এদিকে তারা যখন চলে যাচ্ছিল তখন তার চোখে খুশি ছিল, কারণ সে জানত যে সে আবার ফিরে আসবে আর তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এবার ব্যাপারটা আমি আমার হাতে নেওয়ার কথা ভেবে নিয়েছিলাম। আমি বললাম যে এবার আমি দেখব যে ঘরের মধ্যে ঠিক কি হয়। আমি একদিন তার কাপড় চুরি করলাম। আমি কারোকে বলিনি যে আমি আমার মাথার মধ্যে একটা প্ল্যান বানিয়েছি আর আমি সেটাই করব, কিন্তু আমি ভুল করলাম। আমার অতীত ছিল বাবা কি ব্যাপারটা বলা, কিন্তু বাবা কোনোদিন আমাকে এটা করতে দিতেন না। কিন্তু বাড়ির বড় মেয়ে হিসেবে আমি চেয়েছিলাম যে এই সমস্যার সমাধান করতে। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আসলে এটাই করতে চলেছি। একদিন তারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল আর আমি আস্তে করে রান্নাঘরের দরজাটা বাইরে থেকে লক করলাম আর মালি বাবাকে বললাম, এই দরজাটা একদম খুলবেন না। মালি বাবা ছোট থেকেই আমার সাথে খেলতেন এবং আমি জানতাম যে উনি আমার কথা মানবেন। আমি নিজেই তার জামাকাপড় পরে দাদুর ঘরে ঢুকে গেলাম এবং ওড়না দিয়ে মাথাটা একটু ঢেকে রাখলাম। দাদুর ঘরে ঢুকতে দাদু আমাকে দেখে ভাবল যে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। দাদু বললেন, আরে তুমি তো আজকে বসে এসেছ, কি হয়েছে? আমি শুধুমাত্র মাথা নাড়লাম। এখন দাদু বললেন, তুমি এখন তাহলে বলবো তুমি কি বড় হওয়ার প্র্যাকটিস করছো? আমি তখন গিয়ে তার খাটের কাছে বসে পড়লাম আর তারপর যা হলো সেটা দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কারণ উনি এমন কথা বলছিলেন। উনি বললেন, ডেকিনের বউ না তুমি, রিকির খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর আমি তোমাদের বিয়ে দেব আর এটা করানোর পরে আমি এই পৃথিবী থেকে যাব। তার আগে নয়, রিকি নন, অন্য কেউ ছিল না, আমার কাকার ছেলে ছিল যার সাথে মনে হয় তার কোন চক্র চলছিল আর এরা দুজন মনে হয় নিজেরা বিয়ে করতে চেয়েছিল। দাদু জানত যে তারা এই বাড়ির বউ হতে চলেছে, সেজন্যই তার আদবকায়দা বদলে গিয়েছিল। আমি আর কি করতাম? আমি দাদুকে বললাম যে তোমার জন্য আমি জল নিয়ে আসছি। আমি গলার স্বর একটু বদলে নিয়েছিলাম আর সেখান থেকে বাইরে চলে এলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর কেউ বুঝতেও পারেনি যে আমি কি করে এসেছি। আমি তাড়াতাড়ি জামাকাপড় বদলাম আর মালি বাবাকে জিজ্ঞাসা করলাম যে ও বুঝতে পারেনি তো? উনি বললেন, শেষে রান্নাঘরের কাজে ব্যস্ত আছি। আমি রান্নাঘরের বাইরের লোকটা এবার আস্তে করে খুলে দিলাম। আমি এত কিছু করে নিলাম কিন্তু কেউ বুঝতেও পারেনি। আমি আমার বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি কোনো একটা মিটিংয়ে ছিলেন, তারপর বাবা রাত্তিরে ফিরলেন।
আমি বাবাকে বললাম, বাবা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি যখন দাদাকে সব কথাগুলো বললাম, বাবা অবাক হয়ে গেলেন। বাবা সমস্ত ব্যাপারটা বাড়ির সবাইকে বললেন, সেই কাকা কেউ বললেন, যার ছেলে রেখে যখন তার মা জানতে পারলেন, অবাক হয়ে গেলেন। কারণ উনি জানতেন না ব্যাপারটা। এরপর রীতি কেউ ডাকা হলো, সবাই মিলে সেই কাকিমার বাড়ি গেল। রিকি বলেছিল, আমি তাকে ভালোবাসি এবং দাদু সেটা জানে। কিন্তু আপনারা আরও একটা ব্যাপার জানেন না। আর দাদু এটাও বলেছে যে আমাদের দুজনের বিয়েতে তিনি রাজি। আর দাদু বাজুক বা না বাজুক আমাদের বিয়ে হবে, সেটা দাদু একটা জায়গায় লিখে রেখেছেন। রেখে তো মজনু হয়ে গিয়েছিল, হতো যেন পাগল হয়ে গিয়েছিল, তো আমাদের বাড়িতে আসা যাওয়া করত, কারণ সে আমার বাবার সাথে কাজ করত। আমাদের বাড়িতে সে খাবার জন্য আসত, আর সে কিনা তারা কেউ পছন্দ করেছিল। আমার তো রাগ হচ্ছিল। বাড়ির লোকজন বোঝাতে লাগল যে ঘরের চাকরকে তুমি বিয়ে করবে, তুমি পাগল হয়ে গেছ। কিন্তু রিকেন বলল, চাকরানী তো কি হয়েছে, ও ভীষণ সুন্দর আর আমি ওকে ভালোবাসি। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ দাদু আমার সাথে আছেন। সে দাদুর সাথে মিলেছিল, আর দাদু বলে দিয়েছিলেন যে এই সপ্তাহে ওদের দুজনের বিয়ে, আমার জীবনের কোনো ভরসা নেই। আর আমি ওদের দুজনের বিয়ে করে দিয়ে তবেই যাব। ওর বাবা নেই দুনিয়ায়, মা বিচারে আটকানোর অনেক চেষ্টা করলেন। কিন্তু তাঁর চোখের সামনেই দেখেন আমাদের বুকে তীরবিদ্ধ। আর ঘরবাড়ি সবকিছু সাজানো শুরু হল। আর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। এরপর দাদু হঠাৎ এই দুনিয়া থেকে চলে গেলেন। আর সেজন্য আমরা সবাই উদাস ছিলাম। কিন্তু এই খবরটা আমাদের আরও বেশি বিরক্ত করেছিল যে দাদু তাঁর সম্পত্তির একটা বড় অংশ তাঁর নামে করে গিয়েছে। আমরা সবাই বিরক্ত হয়েছিলাম যে আমাদের নিজেদেরই পরিবারের সদস্য ওর সাথে মিলেছিল। এ ব্যাপারে যখনই ভাবি তখনই মনে হয় যে আমাদের উচিত ছিল দাদুর সেবা করা। যদি আমরা দাদুর কাছে বসতাম, ওনার সাহারা হতাম, তাহলে হয়তো ওনার আর কাউকে দরকার পড়ত না। জানি না আমাদের ভুল নাকি অন্য কারোর। কিন্তু তারা আর নিজেকে নিজের ভাগ্য চমকে দিয়েছিল। আর অনেকটা সম্পত্তির অংশ নিয়ে তারা চলে গেল। শহরে দাদু চলে গেল, আর দাদুর সম্পত্তির আমরা সেই পরিমাণ অংশ পেলাম যেটা দিয়ে আমাদের কোনোমতে জীবন চলে যাবে রেখেছেন। আর তারা এমনভাবে সমস্ত সম্পত্তি নিয়ে চলে গেল যে আমাদের সাথে কোনোদিন কথাও বলল না, আর আমাদের সাথে কখনো দেখাও করল না। আমার বাবার শরীরও খারাপ থাকে। আজকাল উনি সেই ঘরেই থাকেন যে ঘরে আমার দাদু থাকতেন। আমি আমার বাবার ভীষণ খেয়াল রাখি, আর উনার কাছে বসে থাকি, ওনার সাথে কথা বলি। উনি বলেন কি জানি কার ভুল, কিন্তু যাই হলো ঠিক হলো না, ব্যাপারটার জন্য দুঃখ সারা জীবন থাকবে। আর আমাদের পুরো পরিবারের এই কথাটাও মনে থাকবে যে আমাদের ঘরে কোনো একটা সময় তারা নামে একটা মেয়ে এসেছিল যে কিনা আমাদেরকে অপমান করে তবেই ছিল। এই ছিল আমাদের আজকের রোমাঞ্চকের গল্প। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।